তাদেরকে চুক্তি সব শেষ করে যাইতে হবে। এটার অর্থ কি? এত তাড়াহুড়া কেন? এই সরকার তো টাকার সংকটে ভুগছেন। সরকারের হাতে সময় থাকলেও কি তারা এই পে স্কেলটা বাস্তবায়ন করতে পারতেন? আর এই যে পে স্কেলের ধারণা, এই পে স্কেলের যে বিষয়টি ঘোষণা করে দেওয়া হলো, এটা কি আসলে বাস্তবসম্মত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাপেক্ষে এত বেশি বৃদ্ধির শতকরা হার আপনি বিবেচনা করলে দেখবেন যে এটা আসলে বিগত অনেকগুলি পে স্কেলের চাইতে অনেক বেশি। এত হারে এটা বাড়িয়ে দেওয়া যায়? এটা কি আসলে তাদের কথা যেগুলি সেই কথার সাথে মিলে? তারা বলছেন যে সরকার কৃচ্ছ্রতা সাধনের মধ্যে আছেন, তারা বলছেন যে সরকারের আর্থিক সংকট রয়েছে, তারা বলছেন যে প্রচুর ঋণ নেওয়ার কারণে বাংলাদেশ এক ধরনের ঋণগ্রস্ত অবস্থায় প্রবেশ করেছে। সেই অবস্থায় এইভাবে পে স্কেল বাড়িয়ে দিয়ে আগামী রাজনৈতিক সরকারের মাথার উপরে পে স্কেলটা চাপিয়ে দিয়ে যে তারা চলে যাচ্ছেন, তারা কি সে অর্থ সংস্থানের কথা কোথাও বলেছেন? আর পে স্কেল যদি ঘোষণা করা হয়, সাধারণত বাজেট যখন হয় তখনই পে স্কেল ঘোষণার জন্য একটা বরাদ্দ থাকতে হয়। গত বাজেট যখন তারা ঘোষণা করেছিলেন, সেখানে কি বিন্দুমাত্র ইঙ্গিত ছিল যে এই সরকার 6 মাস বা 7 মাস পর একটা পে স্কেল ঘোষণা করবেন বাজেট ঘোষণার পরে? মানুষকে এত অসহায় এবং এত নাদান মূর্খ ভাবাটা কি আসলে ঠিক? মানুষ যদি একেবারে অশিক্ষিত হয়, অন্তত 20 বছর 20টা বাজেট দেখে দেখে না তারা বাজেট কেমনে হয় এটা শিখে যায়। একদম যিনি জানেন না তিনিও কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে ট্রাফিক আইন শিখে যান। তো মানুষকে তো এত বোকা ভাবলে চলবে না। তারা যে কাজগুলি করছেন, তাদের হাতে আছে 7 দিন, তারা বড় বড় চুক্তি স্বাক্ষর করছেন, যেন তারা স্বাক্ষর না করলে রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর ভুলে গিয়েছেন, তারা নিরক্ষর, তারা স্বাক্ষর করতে পারবেন না বাংলাদেশের চুক্তি। তাদেরকে চুক্তি সব শেষ করে যাইতে হবে। এটার অর্থ কি? এত তাড়াহুড়া কেন? এত অস্থিরতা কেন? অভিসন্ধি যেটাই হোক, আমরা হয়তো খুব ভালো অভিসন্ধি, কিন্তু এই জায়গাতেও অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তারা তৈরি করে দিয়েছেন। আমরা কখনোই মনে করি না যে তারা দুরভিসন্ধিমূলক কিছু করবেন। তাদের উপর বিশ্বাস করে জাতি তাদেরকে সরকার পরিচালনার জন্য দিয়েছেন, তাহলে সেই বিশ্বাসের মর্যাদা নিশ্চয়ই তারা রাখবেন। কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়ে এমন একটা আচরণ যদি কেউ করেন, যে আচরণ নিয়ে প্রশ্ন তোলা যায়, যে আচরণের মধ্যে অভিসন্ধি সংক্রান্ত সন্দেহ জাগ্রত হয়, সেটা তো তাদের করা উচিত না। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান যেহেতু একটি উন্নত দেশে বহুদিন যাবৎ ছিলেন, তিনি সেই যে গণতান্ত্রিক যে এক ধরনের মনোভাব, আমার ধারণা যে সেটা তিনি ওখানে বসেও উপলব্ধি করতে পেরেছেন। উনি ওই ধরনের একটি গণতান্ত্রিক মনোভাব থেকে এই কথাটা বলেছেন। এটা নিয়ে তাকে অনেক বড় সমালোচনা করার কিছু নাই, বরং তাকে আরো ভালো করে প্রশ্ন করা যেতে পারে যে আপনি এই কথাটা কেন বলেছেন। যেমন আমিও মনে করি আমরা যে সমালোচনাগুলি জামাতের ব্যাপারে করছি, সেই সমালোচনাগুলিও তাদেরকে প্রশ্ন করা উচিত। আপনি যদি তাদের কাউকে এখানে এনে প্রশ্নগুলি করতেন, তাহলে সেটা আরো বেটার হইতো, কারণ তারা উত্তর দিতে পারতেন। আমরা বুঝি না বলে সমালোচনা করি অনেক সময়, কারণ আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা সেটাকেই সমালোচনা করি। এখন আমি যে সমালোচনাগুলি করেছি, এই যে ধরেন ভারতের ছবি ব্যবহার করা এই যে তাদের ম্যানিফেস্টোতে, এটার পিছনে হয়তো একটা যুক্তিসঙ্গত কারণ আছে যেটা আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব না। যেমন এই যে অলি আহমেদ সাহেব উই রিভোল্ট বলেছিলেন, এইটা হয়তো একটা দারুণ একটা ইতিহাস লুকিয়ে আছে কোথাও গুপ্ত। তো এই গুপ্ত ইতিহাসটা হয়তো উনি জানেন। এখন এই গুপ্ত জিনিসটা উনি কোথায় পেয়েছেন, কোন মাটির তলে, সেটা উনি যদি ব্যাখ্যা করতে পারেন, তাহলে তো এটার সুযোগ তাকে দেওয়া উচিত। আমি সবসময় মনে করি সমালোচনা বা প্রশ্ন হচ্ছে নাগরিকের অধিকার। আমরা ইচ্ছা মতো সমালোচনা করতে পারি, কারণ আমরা তাদের মতো মেধাবীও না, তাদের মতো ক্ষমতাশালীও না, তাদের মতো এত অভিজ্ঞতা আমাদের নাই, এবং অনেক হাসামিসা কথা বলার যে বিষয়টা সেটাও আমাদের নাই। অতএব তারাই যেহেতু এটা পারেন, তারাই করেন, তারাই করে এসেছেন, আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা, প্রশ্ন করা, আর তাদের কাজ হচ্ছে এটা ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। ছোটবেলায় ক্লাসে অঙ্ক পারে না, যে পারে না সেই তো অনেক প্রশ্ন করে, তো তাকে কি শিক্ষক প্রহার করবে নাকি তাকে বুঝিয়ে বলবে? তো ধরেন আমরা রাজনীতি বুঝি না, এই যে আমরা দুজনে এখানে বসে আছি, ধরে নেন আমরা রাজনীতি বুঝি না, আমরা ওরকম কিছু পারিও না, বুঝিও না, কিছুই না, আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা নিয়ে প্রশ্ন করি। এটার জন্য আমাদেরকে তিরস্কার না করে, শাস্তি না দিয়ে, আমাদের উপরে চড়াও না হয়ে, আমাদের বরং আরো ভালো ভাষায় বুঝিয়ে বলা দরকার। এখন আমার যে বক্তব্য সেটি হচ্ছে এই যে বলে বসলেন যে অলি আহমেদ সাহেব উই রিভোল্ট বলেছেন, চট্টগ্রাম থেকে যুদ্ধ শুরু হয়েছিল। চট্টগ্রাম থেকে যুদ্ধ শুরু হয়েছিল কথা ঠিক, কিন্তু এই যুদ্ধটা যে শুধু চট্টগ্রামেই শুরু হয়েছিল আবার সেটা ঠিক না। যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল কিভাবে? ইপিআর প্রতিরোধ গড়ে তুলেছিল, পুলিশও প্রতিরোধ গড়ে তুলেছিল ঢাকা শহরে, সেই প্রতিরোধ টিকে নাই। কিন্তু আনুষ্ঠানিকভাবে যুদ্ধের যে শুরু, সেনাবাহিনী যে যুদ্ধে আছে,
এই বিষয়টি পরিষ্কার হয়েছিল চট্টগ্রামে, এবং এই বিষয়টি বাঙালি জাতিকে সেই সময় একটা বিরাট মনোবল সঞ্চার করেছিল যে আমরা এই যে ছোট ছোট জায়গাতে প্রতিরোধ করতে গিয়ে হেরে গিয়েছি, কিন্তু এটা হেরে যাওয়ার যুদ্ধ না, কারণ সেনাবাহিনীতে যারা বাঙালি তারা বাংলাদেশের মানুষের পাশে আছে। তো এই বিষয়টা যে চট্টগ্রামে হয়েছিল, উনি কি এটা মনে করেন এটা ওলি আহমেদ সাহেব বলেছিলেন? এটা তো ওলি আহমেদ সাহেবও বলবেন না। আর ওলি আহমেদ সাহেব আমার ধারণা সিরিয়াসলি লজ্জা পেয়েছেন, কারণ এই ভদ্রলোককে আমি চিনি। এই ভদ্রলোক আর যাই করেন, মিছা কথা বলার অভ্যাস কম আছে। তো আর এই বিষয়ে পরিষ্কারভাবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে দলিলপত্রে একাধিক সাক্ষ্য প্রমাণে এবং সেই সময়ের মেজর জিয়াউর রহমানের যে লেখা, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখার মধ্যে আছে কে রিভোল্ট বলেছিল, কাকে বলেছিল এবং কার কাছে কাকে পাঠানো হয়েছিল, এই কথাগুলি কিন্তু নিজেই তো বলেছেন যে উই রিভোল্ট জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, এবং ওইখানে পরিষ্কার বলা আছে উই রিভোল্ট বলার পরে উনি খালেক বলে আরেকজন মেজরকে বলেছেন যে খালেক অলি আহমেদকে ব্যাটালিয়ান রেডি করতে বলো, এরকম একটি বাক্য আছে। কারণ অলি আহমেদ ওখানে ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, অলিকে ব্যাটালিয়ান রেডি করতে বলো, এই কথাটা কিন্তু বলেছেন। এটা সমর্থিত, এটা অসমর্থিত না। এটা আওয়ামী লীগের লোকজনও বলে যে উনি এটা বলেছিলেন। তাইলে শুধু উনি ইতিহাসটা আবিষ্কার করেছেন, এবং সেই ইতিহাস আবিষ্কারের ফলে আবার আমরা ওই যে ভয় পেয়ে গিয়েছি বা একটা শঙ্কায় পড়ে গিয়েছি যে সঠিক ইতিহাস তারা যেটা শেখাবেন, সেইখানে কারা কারা ওই সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেই নামের মধ্যে কি আমরা এমন কাউকে দেখতে পাবো যে নাম আমরা জানি না, উনি আবিষ্কার করবেন? কিংবা যুদ্ধ কারা করেছিলেন, সেখানে কি আমরা এমন নাম পাবো যারা যুদ্ধে তো যায় নাই, বাংলাদেশের বিরোধিতা করেছিল? সেই সব নিয়ে এখন একটা সংশয় জেগেছে। কারণ প্রকাশ্যে যিনি এইরকম একটি তথ্য দিয়ে ফেলতে পারেন, গুপ্ত ইতিহাস, তাহলে আর কত গুপ্ত ইতিহাস আবিষ্কৃত হবে, এটা নিয়ে কিন্তু মানুষ চিন্তায়। এবং ছবি যদি ভারত থেকে আসে, মানে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ম্যানিফেস্টোর ছবির মতো যদি মুক্তিযুদ্ধের ছবিও ভারত থেকে আসে, তাহলে তো ঘটনাটা আরো অন্যরকম হয়ে যাবে। কারণ ওনারা ভারত থেকে আসা সংবিধান বলে এটা ছুঁড়ে ফেলে দেন। তো তাইলে ইতিহাস যদি ওখান থেকে আসে তাহলে কি হবে?